সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস প্রাইভেট লিমিটেড বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করে থাকি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজ করলে উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে সেই সকল বিষয় নিয়ে। আর এই সকল বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকে। তারই ধারাবাহিকতায় আমরা আজ বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত অত্যন্ত দুজন প্রিয় মানুষকে কাছে পেয়েছি। আসুন পরিচিত তাদের সাথে। আমার সাথে আছেন মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, মাননীয় সংসদ সদস্য, পঞ্চগড় এক আসন। এবং আমার সাথে আছেন সৈয়দ শহীদুল হক মামা, মুক্তিযুদ্ধ গেরিলা কমান্ড এবং মামা বাহিনীর প্রধান হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই যাব শহীদুল হক মামার কাছে। মামা, যে স্বপ্ন নিয়ে আপনারা যুদ্ধ করেছিলেন, বাংলাদেশকে স্বাধীন করেছিলেন ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, আজ ৪০ বছর পর এসে আমরা তার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি, কতটুকু তার প্রতিফলন ঘটাতে পেরেছি, আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটুকু আমরা কতটুকু পূরণ করতে পেরেছি? অবশ্যই আমরা সবার আগেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, যার ডাকে ৭১ যুদ্ধ করেছি, যার নেতৃত্বে এই বাংলাদেশ সেই ৭ই মার্চে তার দিক নির্দেশনায় আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আচ্ছা, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলার, আর আমরা সেই সোনার বাংলা গড়ার আমরা সেই সাহসী মুজিব সেনা। আপনারা জানেন, দেশবাসী জানেন, 23 বছর পাকিস্তানের দুঃশাসন, সামরিক শাসন, শোষণের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়েছিল ভাষার জন্য। ২১-এর শিরিবে ৭১ এর মূল পরিচালনায় ছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং উন্নয়নের ধারাবাহিকতা আপনারা জানেন, আমরা জানি, সবাই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, আমাদের কিছুই ছিল না। ১ কোটি লোক দেশ ছেড়ে আমরা চলে গিয়েছিলাম। পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের দোসররা এই দেশকে ধ্বংস করে দিয়েছিল। মিল কারখানা বলেন, ব্রিজ বলেন, সেতু বলেন, সমস্ত কিছুকে আমরা শূন্য থেকে বঙ্গবন্ধু যাত্রা শুরু করেছিলেন এবং দ্রুত গতিতে আমরা উন্নয়নের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে ২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নয়নশীল দেশের আমরা পর্যায়ে আমরা পৌঁছতে পারবো। আসলে এটা সম্ভব কিনা মামা, আপনি কি ভাবেন? অবশ্যই সম্ভব। আমরা যারা দেশপ্রেমিক, যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা বাংলাদেশের জন্য ৩০ লক্ষ শহীদ রক্ত দিয়ে গেছে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার জন্য। এবং এখানে আরেকটা কথা উল্লেখ করতে হবে, স্বাধীনতার ৭০ যারা ৭১-এ বাংলাদেশ চাই নাই, বঙ্গবন্ধুকে হত্যা করার পর তারা এটাকে আবার পাকিস্তান তৈরি করার জন্য তাদের সাথে আতাত করে এই উন্নয়নের ধারাকে ব্যাঘাত ঘটাচ্ছে। আমরা এই অভাব, অনটন, দারিদ্র সব সমস্যাকে আমরা পদদলিত করে আমাদের নেত্রী শেখ হাসিনা যে আমাদেরকে ওয়াদা করেছেন, শিক্ষার দিক দিয়ে আমরা যথেষ্ট আমাদের ডেভেলপমেন্ট করেছি, আমরা প্রত্যেকটা জিনিস আমরা এগিয়ে যাচ্ছি। আমি একটু নাজমুল হক প্রধান কাছে যাচ্ছি, মাননীয় সংসদ সদস্য। যে মামা যেটা বলছিল যে আমরা আমাদের যে স্বাধীনতার যে স্বপ্ন ছিল সেটা আমাদের বাস্তবায়নের পথে, আমরা মোটামুটি বাস্তবায়ন করতে পেরেছি অনেক কাজ, কিন্তু এখনো কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র কিন্তু এখনো কিন্তু মাথাচাড়া দিয়ে মাঝে মাঝে উঠতে চায়। আমাদের উন্নয়নের পথে কিন্তু এটা একটা বাধা আমরা বারবার শুনে আসছি। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ মোহনা এবং মোহনার দর্শক শ্রোতাদেরকে। মামা তো পুরখাও লোক, চমৎকার ভাবে বলেছেন কথাগুলি। আমি ওনার সঙ্গে কিছু যুক্ত করব। সেটা হচ্ছে যে আপনি দেখবেন এই সরকার বঙ্গবন্ধু কন্যা গত আসার পরে বলছিল ডিজিটাল বাংলাদেশ, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, সেটা গোটা পৃথিবীতে একটা বিরাট বিষয়। যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই তথ্য যোগাযোগ কি কি পরিবর্তন সাধন করছে আপনি দেখুন। এই যে নারায়ণগঞ্জের ঘটনা, নারায়ণগঞ্জ অনেক কথা, হ্যাঁ গভর্নমেন্ট কি করছে, কিন্তু পেপার, পত্রিকায়, টিভিতে না সমস্ত জিনিসটাই পরিষ্কারভাবে উপস্থাপিত হলো। এটা হলো এই যে আইসিটি, তথ্য প্রযুক্তি যোগাযোগের কারণে। তাহলে এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই যে ডিজিটাল বাংলাদেশ করার কারণে এটা এখন ইট ইজ ওপেন। সরকারটাকেই বঙ্গবন্ধু কোন একটা কাচের ঘরের মধ্যে বসিয়ে দিয়েছেন। জাস্ট সমস্ত পাবলিক, সমস্ত জন দেখতেছে সরকারের কোনটা খারাপ কোনটা ভালো। হ্যাঁ, খারাপ হলে প্রতিবাদ হোক, সরকারও চায়, অবশ্যই চায়, তাই না? এবং সেটা করতে গিয়ে দেখেন আপনি এই প্রথমবারের মতো র্যাবের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, যারা শুধু পুলিশের লোক না, আর্মির লোক, তাই না, তারা অলরেডি জেলে চলে গেল। তাহলে আমি বলতে চাচ্ছি, তাই না, এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির সুফল, ডিজিটাল সুফল
আপনি এটা পাচ্ছেন, আপনি আইন আপনি কি এটা বলতে চাচ্ছেন যে সঠিক বিচার ব্যবস্থার কথা কি আপনি এখানে ইন্ডিকেট করতে চাচ্ছেন কিনা? অবশ্যই সেটা তো এর সঙ্গে যুক্ত আপনার পরে বিচার একজন জি। সাইড, তাই না? জি। বিচার তো পরে রায় এটা আছে। হুম। আপনি আসেন, আপনি স্কুলগুলো ক্ষেত্রে দেখেন, আপনি জি বই, পাঠ্য বই, তাই না, জি। ঠিক সময় পৌঁছে যাচ্ছে। যদি বই নাও পায়, এই তথ্য প্রযুক্তির কারণে একটা ছেলে বইটা নিয়ে বুঝি না, জাস্ট একটা ফটো কম্পিউটার দোকানে গেলে বুঝি না, ই ক্যান প্রিন্ট দ্য বুক ইমিডিয়েটলি। তারপর হচ্ছে ই বুক যেটা করেছে হ্যাঁ, e-book, সরকার, যে হ্যাঁ, আমরা ওয়েবসাইট থেকে Right, বইটাকে ডাউনলোড website দিয়ে থেকে নামাতে পারি। প্রত্যেকটা বই ওয়েবসাইট রয়ে গেছে। হ্যাঁ, ই বুক থেকে আপনি আপনার বইটা বের করে নিতে পারেন অল্প কিছু টাকার বিনিময়ে, Sure. তাই না? হুম, হুম। তাহলে আপনার সরকার তথ্য প্রযুক্তির ব্যবহার তেমন ভাবে করেছে, আপনার হুম। কি চিকিৎসা বিজ্ঞানে বলেন, সমস্ত কিছুতে মিলে, তাই না? হুম। এটা আসলে বঙ্গবন্ধুর যে সোনার বাংলার স্বপ্ন ছিল, হুম। বঙ্গবন্ধু কন্যা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য, তাই না, এগিয়ে যাচ্ছেন। আমি বলছি সরকারের সদিচ্ছার কারণে জি এবং সরকারের তথ্য প্রযুক্তি ব্যবহার করার কারণে জি নিশ্চয়ই সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ হাসিনা অবশ্যই সেই বঙ্গবন্ধুর যে লালিত স্বপ্ন সোনার স্বপ্ন। বাংলা সেদিকে এগিয়ে যাচ্ছেন। নতুন প্রজন্ম অনেকে ভুল ভ্রান্তি করে হচ্ছে যে তারা এই আই ওয়াশ করে তাদেরকে বিভিন্ন ভাবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি থেকে তাদেরকে ফেরাতে চাচ্ছে। এইটার বিরুদ্ধে আপনার যদি কোনো কথা থাকে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর জি টোটাল ইতিহাসের জি যে গতি, জি। যে সত্য, হুম। সবকিছুকে তারা ব্ল্যাকমেল করে প্রজন্মদের কাছে স্কুলে পাঠ্যপুস্তকে জি। এই ভুয়া ইতিহাস তুলে ধরেছিল। আজকে এই প্রজন্মরা সেই ভুল তাদের ভেঙে গেছে। এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, হুম। প্রযুক্তির মাধ্যমে, ইন্টারনেটে বসে তারা সঠিক তথ্যগুলো জানতে পারছে। আমাদের শিক্ষা ক্ষেত্রে যে সফলতা অর্জন, আমাদের আজকে দেখেন মেডিসিন এক্সপোর্ট হচ্ছে, Sure. আজকে শিপইয়ার্ড হচ্ছে বাংলাদেশে, Right. আজকে গার্মেন্টস আমাদের আজকে পৃথিবীতে সেকেন্ড পজিশন। সেকেন্ড পরিচয়। আজকে প্রতিটি ঘরে ঘরে মহিলারা আজকে স্বাবলম্বী সব- গার্মেন্টসে চাকরি করে। হুম। আজকে স্বামী স্ত্রীর উপার্জনে জি। একটা সচ্ছল পরিবার হিসাবে তারা আজকে এই বসবাস করছে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পুরোটাই হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টা, এবং তার যদি ঐকান্তিক প্রচেষ্টা না থাকতো তাহলে এটা কখনোই সম্ভব হতো না। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আমি শহীদুল হক মামা আপনার কাছে যাব। আমি একটু নাজমুল হক প্রধান, যে নতুন সংসদ সদস্য হিসেবে তাদের কাজের পরিধি এবং এলাকা ডেভেলপমেন্ট, এবছর আমরা জেনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী রুরাল এলাকাগুলোকে কিভাবে ডেভেলপমেন্ট করা যেতে পারে সেভাবে একটি মানে ছক তৈরি করেছে, যে তাদের সেখানে কিভাবে ডেভেলপমেন্ট করা যেতে পারে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, যে কোন কোন বিষয়গুলো দেখে এখন আমাদের স্পেসিফিক নজর দিতে হবে? এখানটা একটা বিষয় খুব পরিষ্কার বলা ভালো, বঙ্গবন্ধু কন্যা এমডিজি মিলেনিয়াম Development Goal। গোল, যেটা লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আপনারা জানেন ইতিমধ্যেই জি জাতিসংঘ থেকে কতগুলো বিষয় আমাদেরকে পুরস্কৃত প্রশংসা করা হয়েছে। এক, Sure। মাতৃমৃত্যুর হার কমেছে। জি স্যানিটেশন, স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হয়েছে। হুম হুম শিশু মৃত্যুর হার কমেছে। জি শিক্ষার হার বেড়েছে। দারিদ্র্য বিমোচনেরও পুরো হয় নাই, হুম। কিন্তু দারিদ্র্য বিমোচনও হচ্ছে এবং মানে রেশিওটা বেশ অগ্রগতিমূলক, তাই না? মনে করছে গবেষকরা বা যারা অর্থনীতি চিন্তা করে যে বাংলাদেশ যে মিলেনিয়াম গোল যে ঠিক করা হয়েছিল, তাই না, হুম। বাংলাদেশ সেই লক্ষ্যমাত্রা অর্জনে একটা সন্তোষজনক অবস্থানে আছে। হুম। আমরা আশা করছি বঙ্গবন্ধু কন্যার এই যে লক্ষ্য, হুম। 2021 সালের মধ্যে জি আমাদের দারিদ্র্য বিমোচন এমন কমবে, তাই না? মধ্যমায়ের দেশ আমরা মধ্যমায়ের দেশ আমরা হব। আমরা খুশি হব, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা যাব চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস এর সৌজন্যে ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস লিমিটেড বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। প্রিয় মানুষ আমাদের সাথে আছেন, যে নাজমুল হক প্রধান, আপনি যেটা বলছিলেন যে সরকারের যে একটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের কথা বলছিল, এবং আমরা 2021 সালের মধ্যে আমরা মধ্যমায়ের দেশে পরিণত হবো, সেটার কথা সরকার বলছিল। এইটার পথে আসলে কি কি বাধা আছে, আপনি একজন সংসদ সদস্য কি মনে আমি করছেন? একটু বলে নেই এখানটা। সেটা হচ্ছে যে আপনি জানেন যে ডেমোক্রেসির মূল হচ্ছে দুটা কথা খুবই, একটা ট্রান্সপারেন্সি জি আর অ্যাকাউন্টেবিলিটি। রাইট। গভর্নমেন্ট নিশ্চয়ই তার তথ্য প্রযুক্তি গভর্নমেন্ট এমনি অ্যাকাউন্টেবল পাবলিকের Sure. কাছে, তাই না? কিন্তু এটার জন্য যে বিরোধী দল, যে বিরোধী দলের যে ভূমিকার প্রয়োজন, হুম। সেটা আমাদের দেশের বিরোধী দলটা ছিল, যেটা বিএনপি ভূমিকা পালন করলো। তার ভূমিকাটা হচ্ছে বিরোধী দল হিসেবে না, হুম। একটা সন্ত্রাসের কায়দায় সে সমাজের প্রত্যেকটা কাজের একটা প্রতিবন্ধক তৈরি করে ফেললো আচ্ছা। বিগত সময় থেকে, গত পার্লামেন্ট থেকে। এবং সরকারকে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে হচ্ছে। হুম হুম। বঙ্গবন্ধু কন্যা খুব ভালো শক্ত হাতে এগুলোকে চ্যালেঞ্জগুলো কিন্তু অতিক্রম করেছে, আমরা দেখেছি। করছেন, তাই না? বঙ্গবন্ধু কন্যা যে সরকারের প্রধান, সেই সরকার অবশ্যই হুম। দলের এইসব বিষয়গুলিকে ঝেঁটিয়ে বিদায় করতে পারবেন, জি দল পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে আসতে পারবেন, এবং সত্যিকার অর্থেই আমরা এমডিজি যে 2021 সালের যে চ্যালেঞ্জ, Challenge। যে লক্ষ্যমাত্রা, জি। সেই লক্ষ্যমাত্রা অর্জনে
সহায়ক হব। শহীদুল হক মামা, আমরা জানি যে আপনি ব্রিটেন থেকে এসেছেন, যে শুধু এই সুইডেন থেকে এসেছেন, যে আসলে যে শুধু যুদ্ধাপরাধী যারা আছে তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আর কি। আপনি বলেছেন যে বারবার যে আমার কোনো স্বার্থ নেই, আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, কিন্তু এখনো যারা যুদ্ধাপরাধী যাদের বিচার এখনো মানে আমাদের চলমান অবস্থায় আছে, যে তাদের বিচারটাকে কিভাবে খুব দ্রুত আসলে আপনার মানে কার্যকর করা যায়, আপনি এই বিষয়টিকে যদি বলেন। আমি বারবার বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মিডিয়াতে বলেছি, জি, যুদ্ধ অপরাধীদের শাস্তি অবধারিত। জি, কাদের মোল্লাকে দিয়ে যাত্রা শুরু হয়েছিল হ্যাঁ, যাবজ্জীবন কারাদণ্ড রায়ের বিপক্ষে, হ্যাঁ, সেদিন আমরা স্পষ্ট ভূমিকা রেখেছি। আমরা দেখেছি শাহবাগে আপনি নিজে থেকে সেখানে শাহবাগের অভিভাবক ছিলাম আমি, Sure. এবং এই আইন সংশোধন হয়েছে Sure. যে আমাদের আপিল করার সুযোগ, আগে আমাদের রাষ্ট্রপক্ষে আপিল করার সুযোগ ছিল না, রাইট, সেইখানে আমরা আইন সংশোধন করেছি এবং যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ডতে পরিণত হয়েছে। Sure. এবং সময়ের ব্যাপার, এখন যারা ঝুলার জন্য অপেক্ষায় আছে, Sure. দেলোয়ার হোসেন সাইদি বলেন, মতিউর রহমান নিজামী বলেন, আজকে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, জাতির উদ্দেশ্যে, অস্ত্রে জাতির উদ্দেশ্যে বলছেন আপনি নাকি এটা? জাতির উদ্দেশ্যে বলছি, সরকারের উদ্দেশ্যে বলছি, জি। 10 ট্রাক অস্ত্রে জি। মতিউর রহমান নিজামীর যে মৃত্যুদণ্ড হয়েছে, তার আগে 71-এর যে ভূমিকা সে রেখেছিল, মানুষ খুন করেছে, জেনোসাইড করেছে, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, তার শাস্তি আগে হতে হবে। নাজমুল হক প্রধান, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন, আপনি যদি একটু বলেন। একটা বিষয় হচ্ছে যে আপনার এখানটায় তো যুদ্ধাপরাধীর যে বিচারের কাজ, মানবতা যারা অপরাধ করছে তাদের বিচারের কাজটা চলবে। তবে হ্যাঁ, এটা বাংলাদেশের বিদেশের সঙ্গে মিলিয়ে আইনটার সঙ্গে 73 সালের যে অ্যাক্ট, জি, ইন্টারন্যাশনাল ক্রাইম অ্যাক্ট যেটা, তাই না, ট্রাইব্যুনাল যেটা, জি, সে মিলিয়ে যে কাজটা করা হচ্ছে, আমার ধারণা বর্তমান বিচার ব্যবস্থায় বিচারগুলি সুষ্ঠুভাবেই হবে। আমরা একটু অন্য প্রসঙ্গে আসি, যে আপনি নবীন সংসদ হিসেবে আসলে এলাকায় কিভাবে কাজ করছেন, কোন বিষয়গুলোর দিকে সবচেয়ে বেশি লক্ষ্য রাখছেন? এলাকায় এমনি তো আপনার মানে গভর্নমেন্টের টাস্ক হিসেবে আপনার রাস্তাঘাট, বিদ্যুৎ, আপনি জানেন যে বঙ্গবন্ধু কন্যা ঠিক করেছে যে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিবে। জি, এটা কি আসলে সম্ভব? তবে সম্ভব। এখানটা আপনি জানেন যে বঙ্গবন্ধু কন্যা এই যে আণবিক বিদ্যুতের জন্য যেটা চুক্তি করেছেন গ্যাসপ্রমের সঙ্গে, তাই না, এখানটায় এটা করলে সম্ভব অবশ্যই। এছাড়া আমাদের কোনো উপায় নেই, যদিও এটার পক্ষে প্রচুর যুক্তি আছে। তারপর এটাই সত্য যে আমাকে এই ধরনের বিদ্যুৎ তৈরি করার প্রোডাকশন ক্ষেত্রে যেতে হবে। ইন্ডিয়ার থেকে বিদ্যুৎ নেওয়া হচ্ছে, আরো যেগুলি বাদ করে। আপনি জানেন যে নেপাল যদি রাজি হয়, ইতিমধ্যে ওয়ার্ল্ড ব্যাংক সবাই স্যাংশন দিচ্ছে, নেপাল রাজি হলে বাংলা রিজার্ভার তৈরি করে জলবিদ্যুৎ সবচেয়ে কম খরচ, যেটা 42,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। তো বাংলাদেশ রাজি, ইন্ডিয়া রাজি, নেপাল রাজি হলে কাজ শুরু হলে, অর্থাৎ বঙ্গবন্ধু কন্যার যে কাজ উনি হাতে নিয়েছেন তার সামগ্রিক সূচনা উনি করে ফেলেছেন, তাই না। এখন দায়িত্ব হচ্ছে এগুলিকে সবাই সম্মিলিতভাবে এই কাজগুলি করা। আপনি জানেন যোগাযোগের ক্ষেত্রে, আপনি আমার বাড়ি পঞ্চগড়, আপনার বাংলা বন্দর থেকে শুরু করে ইন্টারন্যাশনাল হাইওয়ে যেটা হয়েছে, বুঝছেন না, সেটা চমৎকার রাস্তা হয়েছে। আমরা চাই পোর্টটা খুলুক, এলাকার উন্নয়ন, বাংলাদেশ পোর্ট, সেই পোর্টটা আপনার ইমিগ্রেশন চালু হোক, নেপালের সঙ্গে টুকটাক আদান প্রদান চলছে, ইন্ডিয়ার সঙ্গে চাই আমরা। এলাকার স্কুল যেগুলি আপনার আছে, তাই না, সেই স্কুলগুলির নিশ্চয়ই মানসম্মত হয়েছে, তারপরে সেই স্কুলগুলির কিছু অসুবিধা আছে। হ্যাঁ, আমার ধারণা সরকারের পক্ষ থেকে, আপনার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতাগুলি পাবো। বঙ্গবন্ধু কন্যা সেই লক্ষ্যেই অনেকগুলি প্রজেক্ট হাতে নিয়েছেন। আমার বিশ্বাস 21 সালের মধ্যে জনগণ তার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবে আর কি। আচ্ছা, আমরা সর্বশেষ আপনি যদি আমাদেরকে একটু স্বপ্নের বাণী শোনেন এবং আসলে কি করা দরকার 30 সেকেন্ডের মধ্যে যদি। প্রথম হচ্ছে সরকারের স্বচ্ছতা দলের মধ্যে, যেটা মামা বলছেন সে কথাকে যুক্ত দিব, যে দলের মধ্যে যে ঘাপটি মারা চক্র, স্বার্থান্বেষী মহল, যারা বিভিন্ন সময় দলকে পজিশনটাকে বিতর্কিত করছে না, এদের বিষয়ে কঠোর হইতেই হবে একদম, এখানে কোনো ছাড় নাই। আমার ধারণা বঙ্গবন্ধু কন্যা সেই কাজটা ঠিকভাবেই করবেন। আচ্ছা, শহীদুল হক মামা, আপনি আসলে একজন মুক্তিযোদ্ধা হিসেবে, গেরিলা কমান্ডো বাহিনীর প্রধান হিসেবে ছিলেন। আপনি দেশকে অনেক ভালোবাসেন, দেশকে ভালোবেসে কিন্তু সেই সুইডেন থেকে এসেছেন যে দেশের যুদ্ধাপরাধী যারা আছে তাদের পক্ষে মানে তাদের বিপক্ষে আপনি সাক্ষী দেওয়ার জন্য আর কি। তো এখন বাংলাদেশের নিয়ে যদি আপনি একটু স্বপ্নের বাণী আমাদেরকে শোনান আর কি সংক্ষেপে। আমি একটা কথা বলবো, যে বিরোধী দলের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। কিছুদিন আগে আমার প্রতিবেশী বিরোধী দল না, আগের বিরোধী দল উদ্দেশ্যে, আগের বিরোধী দলের খালেদা জিয়া যার নেতৃত্বে ছিলেন, প্রতিবেশী দেশ ভারতে নির্বাচন হয়ে গেল, বেশি দিনের ব্যাপার না। আপনি দেখেন সাম্প্রতিক কত বড় গণতান্ত্রিক দেশ, কোথায় ওখানে তো তথ্যবাদের সরকার ছিল না, ওখানে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছিল না,
ক্ষমতাসীন সরকার থাকা অবস্থায় নির্বাচন হলো এবং তারা সেই নির্বাচনে হেরে গেল জি এবং সেখানে তারা সসম্মান সাথে তারা ক্ষমতার হাত বদল হলো। জি এরা যদি বিগত নির্বাচনে এই ধ্বংসলীলা না করে জি তারা যদি নির্বাচনে আসতো জি তাহলে দেশে এই সর্বনাশ হতো না, দেশ আরো এগিয়ে যেত। তারা দেশের উন্নয়ন চায় না, জি। তারা দেশকে পঙ্গু করে ফেলতে চায়, তারা অর্থনীতিকে চাকাকে বন্ধ করে ফেলতে চায়। তাদের যে স্বপ্ন এই বাংলাদেশকে পঙ্গু করে দাও, বঙ্গবন্ধুর কন্যা যেন বঙ্গবন্ধুর স্বপ্নকে সফল করতে না পারে, জি। প্রতি ক্ষেত্রেই তাদের বাধা। জি এবং আমি আশা করব জি। যে ভুল তারা করেছে, যে পাপ করেছে বিএনপি, খালেদা জিয়া গত নির্বাচনে অংশগ্রহণ না করে Sure. ভারত থেকে শিক্ষা নেওক। একটা ক্ষমতাসীনরা জি। তারা হেরে গেছে, জি। ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করেছে। দেশে যদি নির্বাচনে তারা পার্টিসিপেশন করত, বঙ্গবন্ধু কন্যাও জি এইভাবেই ক্ষমতা হস্তান্তর হস্তান্তর করতে। করতো। এই মানুষ পুরাইয়া, অবরোধ কইরা, ট্রেন জ্বালাইয়া বাংলাদেশকে অকার্যকর করে এই স্বপ্ন কখনো তাদের সফল হবে না। আচ্ছা আচ্ছা, আসলে শহীদুল হক মামা এবং নাজমুল হক প্রধান আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন, কিন্তু সময় একেবারে বাধা। এবং আপনাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন অবশ্যই পূরণ হবে। বঙ্গবন্ধু সোনার বাংলা অবশ্যই ইনশাল্লাহ একদিন আমরা গড়তে পারবো, এই আশাবাদটুকু ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা দেশবাসীকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।